নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পঞ্চম দফায় 7টি কেন্দ্রে রাজ্যে ভোট হয়েছে। তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে আমার সুধী দর্শকেরা সেটা জানতে চেয়েছিলেন। আমি কেন্দ্র ধরে ধরে বলছি, এটা গ্রাউন্ড রিপোর্ট, তার উপরেই ভিত্তি করে করা হয়েছে এবং এই গ্রাউন্ড রিপোর্টকে করবোরেট করেছেন রাজগুরু গাঙ্গুলি তার ভাইব্রেশনাল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির মাধ্যমে। প্রথমে আসুন ব্যারাকপুরের লড়াই খুব টাফ। দেখুন, নোয়াপাড়া, নৈহাটি, জগদ্দল, ওই সমস্ত অঞ্চল থেকে পার্থভৌমিক লিড পাবেন। আবার ভাটপাড়া, টিটাগড়, ব্যারাকপুর থেকে অর্জুন সিং লিড পাবেন। নৈহাটি পার্থ ভৌমিকের নিজের জায়গা। একটা তেল খাওয়া মেশিনের মতো পার্থ ভৌমিকের মেশিনারি কিন্তু এবার কাজ করেছে। তৃণমূল ওখানে মরিয়া ছিল যে ব্যারাকপুর এবার তারা দখল করবে। একটা বাঙালি অবাঙালি সেন্টিমেন্টও কাজ করেছে। অর্জুন সিং 2019-এ জেতার পর ব্যারাকপুরে প্রতিদিন সংঘর্ষ হতো, অনেকে মারাও গিয়েছিলেন, মানুষ তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন। তারপর অর্জুন তৃণমূলে যান, তৃণমূল থেকে আবার ফিরে আসেন, তাই দলবদলু তকমা তার গায়ে আছে। 2021-এর বিধানসভা নির্বাচনে শুধুমাত্র ভাটপাড়ায় পবন সিং অর্জুনের ছেলে ছাড়া বিজেপির আর কেউ জিততে পারেনি। পার্থ ভৌমিক ভূমিপুত্র, বাঙালি, নাটক টাটক করেন, কিন্তু যদিও তার বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগও উঠছে, সেই ভাবমূর্তি পার্থ ভৌমিকের নেই। 2019-এ অর্জুনের সুবিধা হয়েছিল, মুকুল রায় তখন অ্যাক্টিভ পলিটিক্সে ছিলেন, কিন্তু মুকুল রায় কার্যত এখন অবসরের গ্রহে। অর্জুন ভোটের দিন ছুটে বেরিয়েছেন, বচসা হয়েছে, গো ব্যাক স্লোগান শুনেছেন, কৌস্তবের গাড়ি ভাঙচুর হয়েছে। আমডাঙ্গাতে পার্থ ভৌমিক যতটা লিড এক্সপেক্ট করছেন ততটা কিন্তু পাবেন না। ওখানে আইএসএফ এর প্রার্থী কিন্তু ভালো ভোট কাটবে। দিনের শেষে গ্রাউন্ড রিপোর্ট বলছে যে 1 ভোট হলেও অর্জুন সিং ব্যারাকপুরে জিতবেন। এবার আসুন বনগাঁ। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এলাকায় বিজেপি সমর্থকদের মনেও অনেক ক্ষোভ আছে। শান্তনু ঠাকুরের উদ্ধত ব্যবহার, মন্ত্রী হওয়ার পর ধরাকে সরাজ্ঞান করা, বিজেপিতে ওখানে অন্তর্দ্বন্দ্ব প্রবল। একজন নির্দল হিসেবে দাঁড়িয়েছেন মতুয়া মা, তিনিও ভোট টানবেন, কিন্তু ওই নরেন্দ্র মোদীর নামে ভোট হচ্ছে তো, আর সিএ এর বিধি প্রণয়ন হয়ে গেছে, তাই শান্তনু ঠাকুরের জয় নিয়ে কোনো সংশয় নেই। এবার আসুন আপনার ব্যারাকপুর হয়ে গেল, বনগাঁ হয়ে গেল। এবার আসুন আরামবাগ কেন্দ্রে গতবার কোন রকমে অপরূপা পোদ্দার জিতেছিলেন 1100 ভোটে। 2021-এর বিধানসভা নির্বাচনেও আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলোতে বিজেপি ভালো ফল করেছিল, তো সেখানে বিজেপির প্রার্থীর জয় নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। এবার শ্রীরামপুর আকর্ষণীয় লড়াই হবে। দীপশিতাও কিছু ভোট টোট পাবেন, ভালো সাড়া পেয়েছিলেন, কিন্তু বিজেপির প্রার্থী ওখানে কিন্তু দুর্বল, এলাকার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, নয়ডা না কোথাও বাড়ি আছে, এখন নাকি ডানকুনিতে থাকছেন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে ঘোরেন, কিন্তু মোদির নামে ভোট হচ্ছে। যদিও ডোমজুর, উদয়নারায়ণপুর ওই অঞ্চলটায় কল্যাণ ভালোই ভোট পাবেন বলে আমার মনে হচ্ছে, এবং ভোট পাওয়ার জন্য যে কৌশল নিতে হয় সেই কৌশলগুলো তিনি কিন্তু নিয়েছেন।
উত্তরপাড়া বলুন, শ্রীরামপুর বলুন, কোন্নগর বলুন, ওই সমস্ত অঞ্চলে কল্যাণের ফল ভালো না হলেও ডোমজুর, উদয়নারায়ণপুর এবার তার মুখ রক্ষা করবে। চতুর্থবারের জন্য লোকসভায় যেতে চলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্তত সম্ভাবনা আছে বলে আমার মনে হয়েছে। এবার আসুন উলুবেড়িয়া। তার আগে শুনুন হুগলি। হুগলিতে লকেট বনাম রচনা। রচনা রাজনীতিতে একদমই অনভিজ্ঞতাও, লকেটের রাজনৈতিক অভিজ্ঞতা 1 দশক হয়ে গেল। গত বিধানসভা নির্বাচনে তিনি মোদি হাওয়ায় ভর করে জিতেছিলেন, কিন্তু বিধানসভায় অসিত মজুমদারের কাছে হেরে যান। লকেটকে নিয়ে স্থানীয় সাংগঠনিক স্তরে ক্ষোভ বিক্ষোভ ছিল। বিজেপির রাজ্য নেতৃত্বের একটা বড় অংশ লকেটকে খুব একটা পছন্দ করেন বলে আমার মনে হয় না, কিন্তু শুভেন্দু অধিকারী তার সঙ্গে আছেন। ধনেকালিতে লকেট ঢুকে পড়ে তৃণমূলের শক্ত ঘাঁটিতে অনেকক্ষণ ছিলেন। অসীমা পাত্রর সঙ্গে লকেটের চোর 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 ডাকাত স্লোগান আপনারা সবাই শুনেছেন। তৃণমূলের শক্ত ঘাঁটিতে ঢুকে ভোটটা একটু স্লো করে দিয়েছিলেন লকেট। এটা তার নির্বাচনের দিনের স্ট্র্যাটেজি। প্রথম দিকে রচনা এগিয়ে থাকলেও প্রচারের সময় শেষ বেলায় কিন্তু লকেট ভালো ব্যাট করেছেন, স্লগ ওভারে ব্যাট চালিয়ে রান করেছেন এবং হুগলি থেকে আবার তিনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে ব্যারাকপুর, বনগাঁ, হুগলি, আরামবাগ এই 4টে কেন্দ্র বিজেপি পাচ্ছে, মানে পেতে পাওয়ার সম্ভাবনা আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সংসদে যাওয়ার সম্ভাবনা প্রবল, যদিও তার প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি। কল্যাণের এই জয়, অভিষেক যদি জেতেন, অভিষেকের অথরিটিকে চ্যালেঞ্জ জানানো কিন্তু হবে। কল্যাণ টিকিট পান, অভিষেক চাননি। এবার গঙ্গার পশ্চিমকূল, বারাণসীর সমতুল, যেখানে আমাদের 14 তলা 13 তলা অবস্থিত নবান্ন। দেখুন, রথীন চক্রবর্তী বনাম প্রসূন উপভোগ্য লড়াই হয়েছে। প্রসূনের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ ছিল। স্বয়ং মুখ্যমন্ত্রীর ভাইপো প্রসূনকে প্রার্থী চাই না বলে প্রচার শুরু করে দিয়েছিলেন, দিল্লি পর্যন্ত চলে গিয়েছিলেন। তবে নিজের নামই ভোটার তালিকায় নেই, ভোট দিতে পারেননি বাবুল। সংখ্যালঘু অঞ্চলে প্রসূন চেষ্টা করেছেন ভোটটা করার, সেই জন্য লেকল্যান্ড কান্ট্রি ক্লাবের উল্টো দিকে উনসানিতে মারামারি হয়েছে, এই ছবি আপনারা দেখেছেন। পিএম বস্তি এই সমস্ত অঞ্চলে প্রসূন চেষ্টা করেছেন ভোটটা করিয়ে নেবার। অরূপ রায় কতটা তাকে সহায়তা করবেন তা নিয়ে সন্দেহ আছে। আবার বালি, উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া এই সমস্ত জায়গাতে অভিযোগ আছে রথীনবাবু নিজের মতো করে প্রতিহত করেছেন। ওর যেই জিতুক না কেন খুব অল্প ব্যবধানে জিতবেন। উলুবেড়িয়াতে 30% মুসলমান ভোটার, কিন্তু ওখানেও হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছে, মেরুকরণ হয়েছে। বিজেপির প্রার্থী স্থানীয় মানুষ, জনপ্রিয়, কিন্তু সাজদা যিনি দাঁড়িয়েছেন, সাজদা ইকবাল বোধহয়, সাজদা আহমেদ, তিনি কিন্তু 5 বছর আগে জেতার পরে এলাকায় আসতেন না। বিধায়ক, পঞ্চায়েতের সদস্য কারোর সঙ্গে যোগাযোগ ছিল না। তিনি কলকাতায় বসে থাকতেন। এই নির্বাচনের আগে ফোনাফুনি করেছেন, করে নির্বাচনে লড়াইয়ে নেমেছেন। হাওড়ার 2টো আসনেই তৃণমূল ভালো জায়গায় নেই, কিন্তু উলুবেড়িয়াতে তৃণমূল জিতবে, আমি আশাবাদী। এবং হাওড়াতেও শেষ হাসি প্রসূনই হাসতে পারেন। তবে এই মুহূর্তে স্পষ্ট করে বলা না গেলেও তৃণমূলের সংগঠন, মোহনবাগান ক্লাব, মমতার প্রার্থী প্রসূনকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ থাকলেও শেষ মুহূর্তে অনেকে নেমেছিলেন পথে, এবং মুসলমানরা যদি একজোটে ভোট দেন প্রসূনের পক্ষে যাবে।
বাম প্রার্থী সেখানে খুব একটা সাফল্য পাবেন বলে মনে হয় না, যদিও বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ানোর লক্ষ্যেই তিনি নেমেছেন আইনজীবী, ভালো আইনজীবী সব্যসাচী বাবু। কিন্তু হাওড়ার দুটো লোকসভা কেন্দ্রে শেষ হাসি তৃণমূলই হাসবে, এটা গ্রাউন্ড লেভেলের রিপোর্টও তাই বলছেন, রাজগুরু গাঙ্গুলির প্রেডিকশনও তাই বলছে। আমার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন মেঘদূত রায়, হাওড়া জেলার হাতের তালুর মতো চেনেন, নির্বাচনের দিন ঘুরে বেরিয়েছেন সব জায়গায়। তার কাছ থেকেই আমি শুনছিলাম হাওড়া জেলার ভোটের ছবিটা ঠিক কি এবং সম্ভাব্য ফলাফল কি হতে পারে, শুনেন। আচ্ছা, হাওড়ায় তুমি তো আজকে সারাদিন ঘুরলে, রথীন চক্রবর্তী না প্রসূন, কে এগিয়ে? হ্যাঁ, কে এগিয়ে? এই প্রসঙ্গে আমি তোমাকে বলে রাখি যে এটা সাংগঠনিক শক্তিতে তৃণমূল যে এগিয়ে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু এই অঙ্কের হিসেবে এগিয়ে থাকাটাই যে তৃণমূলের প্রধান তা বলা একেবারেই যাবে না। কারণ মোদী হাওয়াকে ভয়ঙ্কর রকম ভাবে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই কারণে তৃণমূল তাদের যে ক্ষমতা সেটাকে ধরে রাখবার জন্য তারা হাওড়া সদর লোকসভা নির্বাচনের যে কেন্দ্র তার 7টা বিধানসভার বিভিন্ন জায়গায় তারা এই ক্ষমতা প্রয়োগ করেছে। এখন প্রশ্ন হচ্ছে এটা, এই যে যদি দীর্ঘ 10 বছর 12 বছর ধরে তারা এতটা উন্নয়ন করে থাকে, তাহলে ক্ষমতা ধরে রাখার জন্য তাদেরকে কেন এরকম আজকে সারাদিন এই 4টে বা 5টা বিধানসভা এলাকায় তাণ্ডব চালাতে হলো? খুব বড় ঘটনা না ঘটলে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভোটার অভিযোগ করেছেন যে তারা ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে আটকে রাখা হচ্ছে। বিশেষ করে যে বড় বড় আবাসনগুলো রয়েছে উত্তর হাওড়াতে, সেখানে মূলত এই জায়গা থেকে এমন অভিযোগটা উঠেছে। আবার এটাও ঠিক যে তৃণমূল কংগ্রেস যখন মনে করছে যে তারা ভোটের অঙ্কে এগিয়ে আছে, সেই জায়গায় তারা জিতবে, আবার তৃণমূল কংগ্রেসের একটা অংশ এটাও মনে করছে যে যেহেতু প্রসূন বন্দ্যোপাধ্যায় গত 10 বছরে তিনি এলাকার মানুষের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে একটা বড়সড় ক্ষোভ আছে। আবার বিভিন্ন সময়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন সময় তার দলের কর্মীদের বিরুদ্ধে তিনি আবার আঙুল তুলেছেন, তাদের যে জীবনযাত্রা সেটা নিয়ে তিনি আঙুল তুলেছেন, তারা যে বিভিন্ন ভাবে তারা যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন সেটা নিয়ে তিনি প্রকাশ্যে মুখ খুলেছেন। খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাম কাওয়াস্তে থাকলে পরেও আসলে কিন্তু নেই। কিন্তু যেহেতু তারা তৃণমূল কংগ্রেসটা করেন, সেই অর্থে গা বাঁচিয়ে তার সঙ্গে এই নির্বাচনীতে ছিলেন বটে, অংশগ্রহণ করেছিলেন বটে, কিন্তু কার্যত সেইভাবে তারা মাঠে নামেননি। আজকে লেকল্যাক কান্ট্রি ক্লাবের উল্টো দিকে যে জায়গাটায় গন্ডগোল হয়েছে, সেটার পিছনে কারণ কি? কারা গন্ডগোল লাগালো? গন্ডগোল নির্দিষ্টভাবে কেউ লাগিয়েছে এমনটা একেবারে বলা যাবে না। যেহেতু তৃণমূল একটা আতঙ্কে ভুগছে, এটা মনে করছে বিজেপির স্থানীয় নেতৃত্ব, যে কারণে শুধুমাত্র লেকল্যান্ড কান্ট্রি ক্লাবের উল্টো দিকে যে উনসানি ষষ্ঠীতলায় যে ঘটনাটা ঘটেছে, এরকম একই ঘটনাই ঘটেছে কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডোমজুড়ে জগদীশপুরে। সেখানে ব্যাপকভাবে হামলা চালানো হয়েছে। বিজেপির যে বুথ, যে ক্যাম্প হয় যেখান থেকে মূলত ভোটারদের বুথ স্লিপ দেওয়া হয়, সেখানেও কিন্তু হামলা করা হয়েছে। অতএব একটা মানে মোদি ভয় কাজ করছে বলে মনে করছে বিজেপির একটা অংশ, যে কারণে এখনই এই আজকের নির্বাচন শেষ হয়েছে, কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে এইটা বলার জায়গা এখনো কোনো দলই নেই। যদিও অনেকে বুক বাজিয়ে তৃণমূল কংগ্রেসের অনেক ছোট বড় মাঝারি নেতা তারা বলছেন জিতবেন, কিন্তু আসলে মনে মনে তারা ভাবছেন যে তার আশঙ্কার জায়গাতে এখনো পর্যন্ত তারা আছেন। আগেরবার প্রসূন ব্যানার্জির জয়ের ব্যবধান কত ছিল? 1 লক্ষের কিছু বেশি ব্যবধান ছিল। এবার যেই জিতুক না কেন ব্যবধান কত হতে পারে? ব্যবধান কত হবে এখনই এটা এই মুহূর্তে বলাটা মুশকিল, কারণ যে আঙ্গিকে আজকের ভোট পর্ব সম্পূর্ণ হয়েছে তাতে এটা মনে করা হচ্ছে যে যেহেতু ডাক্তার রথীন চক্রবর্তী তিনি হাওড়া পুরসভার মেয়র ছিলেন 2013 থেকে 2018 সাল পর্যন্ত, এবং তিনি তৃণমূলের টিকিটে হাওড়া পুরসভার 28 নম্বর ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর হওয়া, মেয়র হওয়া, এবং তারপরে তিনি কার্যত তার বিরুদ্ধে বিজেপির একটা বড় অংশের অভিযোগ ছিল তিনি পার্ট টাইম মেয়র, তার বিরুদ্ধে অভিযোগ ছিল স্বজন পোষণের, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে পুরসভার ক্ষমতা কাজে লাগিয়ে
তিনি নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করেছেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ ছিল যে হাওড়া পুরসভার যে তহবিল, সেই তহবিল তছরূপ হয়েছে, এরকম হাজারো অভিযোগ তার বিরুদ্ধে ছিল, তার মেয়র পারিষদদের বিরুদ্ধে ছিল। এবং এইরকম একটা লোককে বিজেপি প্রার্থী করে দেওয়ার কারণে কিছুটা হলো কোনো একটা জায়গায় গিয়ে বিজেপির যারা তৃণমূল স্তরের কর্মী বা হাওড়া জেলা বিজেপির মণ্ডলের যারা কার্যকর্তা, তারা কিছুটা হলো ক্ষুণ্ণ। তবে একেবারে এটাও ঠিক যে তারা যে সরাসরি ময়দানে নামেননি তা নয়, প্রতিম চক্রবর্তীকে জেতাবার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন এমনটাও বলা যাবে না। উমেশ রায়ের কি ভূমিকা ছিল? উমেশ রায় দীর্ঘদিনের বিজেপির কর্মী, তিনি এখন রাজ্যের একটি পদে রয়েছেন। মূলত এই নির্বাচনে তিনি মেদিনীপুরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, যে কারণে হাওড়ার সঙ্গে এই নির্বাচন নিয়ে খুব বেশি সংযোগ তার ছিল না। তিনি পুরোপুরিভাবে মেদিনীপুরের দায়িত্বে রয়েছেন। তবে যেহেতু তিনি হাওড়ার উত্তর হাওড়ার বাসিন্দা এবং উত্তর হাওড়ার এলাকায় তিনি বাস করেন, স্বাভাবিকভাবেই উত্তর হাওড়াটাও উমেশ রায়ের কাছে একটা ভীষণ সেন্সিটিভ একটা বিধানসভা, যে কারণে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, তিনি তার মতো করে চেষ্টা করেছেন যাতে করে উত্তর হাওড়া থেকে বিজেপি লিড পায়। কারণ উমেশ হাওড়া যখন শেষ বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন উত্তর হাওড়া থেকে, তখন তার অভিযোগ ছিল যে শেষ মুহূর্তে মাত্র সামান্য কিছু ভোটের জন্য তিনি হেরে গিয়েছেন এবং বিজেপির যারা ভোটার, যাদেরকে আশা করেছিলেন যারা ভোট দিলে তিনি জিতবেন, সেই ভোটারদের কার্যত মানে আবাসন থেকে বেরোতেই দেওয়া হয়। এবার নাকি কৈলাস মিশ্রকে নিয়ে শুভেন্দু অভিযোগ করেছেন যে ভোটের দিন আবাসনের গেটে তালা লাগিয়ে দিয়েছিলেন এই কৈলাস মিশ্র, তিনি নাকি এক যুব নেতা, খুব দাপট তার, বিষয়টা কি? সময় কৈলাস মিশ্রের কোনো অবস্থান হাওড়া তৃণমূলের রাজনীতিতে ছিল না, কিন্তু তবে থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেক নজরে পেরেছেন, তবে থেকে তিনি তার সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেছেন। একটা সময় আমার চোখে দেখা এই কৈলাস মিশ্র আর তৃণমূলের যারা সমস্ত নেতা রয়েছেন, কথিত নেতা যারা রয়েছেন, তাদের কাছে তিনি আশ্রয় থাকতেন। হঠাৎ করে তার এই উত্থানটা ঘটেছে বছর তিনেক আগে, এবং তারপর থেকে কার্যত উত্তর হাওড়া বালির একটা অংশ তিনি বলা যেতে পারে যে একটা বড় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেছেন। যখন তিনি যুব নেতা হয়ে গিয়েছেন, তখন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের একটা বড় এলাকা, প্রায় 7-8টা বিধানসভা এলাকাতেই তিনি তার যে ক্ষমতা, যুবদের নিয়ে যে ক্ষমতা, সেটা তিনি এখনো পর্যন্ত সেই ক্ষমতাটা ধরে রাখার একটা চেষ্টা করছেন। আবার এটাও ঠিক যে উত্তর হাওড়ার একটা অংশের মানুষ তারা বিশ্বাস করেন, বালি বিধানসভা এলাকার একটা মানুষ তারা বিশ্বাস করেন যে কৈলাস মিশ্র বিভিন্ন সময়ে যে নির্বাচনে যে সময়গুলো থাকে, তিনি বিরোধী দলকে, ভোটারদেরকে ভয় দেখানো, তাদেরকে বুথে যেতে না দেওয়া, এরকম বিভিন্ন ধরনের কাজগুলো তিনি করে থাকেন। হাওড়া 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে লোকসভার অন্তর্গত কোন প্রার্থী কোন কেন্দ্র থেকে লিড পাওয়ার সম্ভাবনা? প্রশ্নটা আমি শুনতে পাইনি, আরেকবার বলবেন? কোন প্রার্থীর, মানে রথীন বাবু পেলে কোন কোন কেন্দ্র থেকে লিড পেতে পারেন, প্রসূন বাবু পেলে কোন কোন কেন্দ্র থেকে লিড পেতে পারেন? এই প্রসঙ্গে আমি তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যা ভোট চিত্র যেটুকু আমরা দেখেছি, যে ভোটের যে ছবিটা আমরা দেখেছি, তাতে মনে হয়েছে যে বালি থেকে বকুলতলা, মানে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বালি, উত্তর হাওড়া, মধ্য হাওড়া এবং দক্ষিণ হাওড়ার একটা বিস্তীর্ণ যে এলাকা রয়েছে, বালি থেকে বকুলতলা গঙ্গার দুটো যে পার, সেই গঙ্গার একটা পারের পশ্চিম পারের জিটি রোড এবং ফোরশো রোডের এই দু প্রান্তে একটা অবাঙালিদের ভীষণ রকম প্রভাব আছে। বলা ভালো যে এই জায়গাগুলোতে বড় বড় আবাসন এবং সেখানে অবাঙালিরা রয়েছেন। আবার বালিতে সেখানে দীর্ঘদিনের পুরনো অবাঙালিয়া বাসিন্দারা সেখানে রয়েছেন। এই রাম মন্দির নির্মাণ হওয়ার পরে, রাম মন্দিরের উদ্বোধন হওয়ার পরে, হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো চালু হওয়ার পরে অদ্ভুতভাবে অবাঙালিদের একটা বড় অংশ, তারা মুখে না বললেও, যেহেতু তারা ব্যবসা করেন যে কারণে তারা মুখে বলেন না, কিন্তু তাদের একটা বড় অংশের ভোট যে এবার বিজেপির ব্যাংকে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অরূপ রায়ের ভূমিকা কি ছিল ভোটের দিন? অরূপদা নিজের মতো করে মধ্য হাওড়া বিধানসভা সহ তার যে মধ্য হাওড়া বিধানসভা যে ওয়ার্ডগুলো রয়েছে, ওয়ার্ডের কর্মীদেরকে নিয়ে তিনি একাধিকবার মিটিং করেছেন। তৃণমূল কংগ্রেসের যারা বর্ষিয়ান, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি আলোচনায় বসেছেন। তার অবাঙালি সোসাইটির মধ্যে তার
অরূপদার যে জায়গা রয়েছে তিনি সেগুলোকে একবার ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এত কিছুর পরেও মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস যে কি বড় একটা অঙ্কের লিড পাবে এমনটা মনে করা এখনই ঠিক হবে না। আইনজীবী সব্যসাচী বাবু ছিলেন সিপিএম এর প্রার্থী, বাম কংগ্রেস জোটের প্রার্থী। তিনি আইনজীবী হিসেবে খুব পরিচিত মুখ। তিনি কতটা প্রভাব ফেলতে পারলেন ভোটে? খুব বেশি প্রভাব ফেলতে না পারলেও এটা সিপিএম বা বামফ্রন্ট মনোনীত প্রার্থী সব্যসাচী বাবু এটা নিজেও জানেন তিনি এই কেন্দ্র থেকে জেতার জায়গায় তিনি নেই। তার কাছে মূল লড়াইটা হচ্ছে যে বামেদের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকটাকে ফিরিয়ে নিয়ে আসা, এটা মূলত তার লড়াই। বিষয়টা এই যে সব্যসাচী বাবু যদি মনে যে চেষ্টাটা তিনি প্রথম থেকেই জারি রেখেছিলেন তাতে তিনি বারবার এটা বোঝাতে চেয়েছিলেন যে সংখ্যালঘুদের একটা ভোট তার ব্যাংকে আসবে এবং পাশাপাশি 2000 শেষ যে লোকসভা নির্বাচন হয়েছিল 2019 সেখানে একটা কথা উঠেছিল যে বামেদের একটা ভোট রামে গিয়েছে, এবার যেন বামেদের ভোটটা রামে না যায় তার জন্য তিনি বদ্ধপরিকর ছিলেন এবং তিনি 7টা বিধানসভা কার্যত এই বিষয়টাকে মাথায় রেখেই তিনি চষে বেরিয়েছেন। কিন্তু ভোটের ফলাফলে সব্যসাচী বাবুর খুব জায়গা হয়তো থাকবে না, জেতার জায়গায় যে তিনি নেই সেটা নিজেও তিনি ভালো করে জানেন। কিন্তু সব্যসাচী বাবু কিন্তু এবারের যে হাওড়ার যে লোকসভা নির্বাচন সেই হাওড়া সদর লোকসভা নির্বাচন কেন্দ্রে সব্যসাচী বাবুর একটা বড়সড় ফ্যাক্টর হবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উলুবেরিয়ার ছবিটা কিরকম মেঘদূত? উলুবেরিয়ার ছবিটা একটু অন্যরকম, একটু জটিল, কারণ সেটা হচ্ছে তুমি জানো যে সাজদা আহমেদ সেখান থেকে বেশ কয়েকবার সুলতান আহমেদের মৃত্যুর পর তিনি সেই শূন্যস্থান পূরণ করেছেন এবং সুলতান আহমেদের মৃত্যুর পর যখন তিনি এই উপনির্বাচনে দাঁড়ান তখন কার্যত তাকে কত হাজার ভোটে জেতানো, কত লাখ ভোটে জেতানো যায় এটা তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কর্মীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর উপনির্বাচন সাধারণতভাবে আমরা দেখেছি যে সেটা শাসক দলের পক্ষেই যায় এবং সেবারে তিনি প্রায় 3 লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন। শুধুমাত্র উদয়নারায়ণপুর কেন্দ্র থেকে জিতেছিলেন 1 লক্ষেরও বেশি ভোটে, আবার তিনি বাগনান থেকে জিতেছিলেন 1 লক্ষেরও বেশি ভোটে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ ছিলেন তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছিলেন যে সাজদা আহমেদকে কত লাখ ভোটে জেতানো যেতে পারে এবং কোন কোন কেন্দ্র থেকে তাকে জেতানো যেতে পারে। কিন্তু তিনি জিততে পারেন, কিন্তু এবারের পরিস্থিতিটা একটু অন্যরকম, একটু ভিন্ন এই কারণে যে গত 5 বছরে সাজদা আহমেদের সাথে 7টা বিধানসভা কেন্দ্রে 4টে বিধায়কের কোনো প্রতিনিধির সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। না ছিল পঞ্চায়েতের কোনো সদস্যের সাথে যোগাযোগ, না পঞ্চায়েত সমিতির কোনো কর্মাধ্যক্ষের সঙ্গে তার যোগাযোগ, বা যোগাযোগ থাকলেও সেটা ব্যক্তিগত স্তরে ছিল, সেটা কোনো দলগত দিক থেকে সেই যোগাযোগ ছিল না। এমনকি কয়েকজন বিধায়ক তারা ক্যামেরার সামনে স্বীকার না করলেও কার্যত তারা স্বীকার করেছেন তাদের সঙ্গে সেইভাবে কোনো যোগাযোগ ছিল না। 2024-এর লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তার নাম আসার পরে, তার নাম ঘোষণা হওয়ার পরে তিনি ফোনে 3 জন বিধায়ককে ফোন করে জানিয়েছেন। এটা নিয়েও বিধায়কদের একটা বড় ক্ষোভ ছিল। এছাড়াও যেহেতু সুলতান আহমেদের মতো একজন মানুষ যার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, যিনি সংগঠনটা বোঝেন, কারণ দীর্ঘদিন তুমি জানো যে কলকাতা ফুটবল ময়দানের একটা ক্লাবের সংগঠন তিনি দিয়েছেন, সাংগঠনিক দিকগুলো কিভাবে দেখতে হয়, কিভাবে পরিচালনা করতে হয় সে সম্পর্কে তার একটা ভীষণ ভালো ধারণা আছে, যে কারণে তিনি তার লোকসভা নির্বাচন যে কেন্দ্রটাকে তিনি সুন্দর করে সাজিয়ে ফেলেছিলেন এবং ছোটখাটো কর্মীদের মধ্যে যে বিবাদ অন্তর্দ্বন্দ্ব রয়েছে সেগুলোকে তিনি ভীষণ ভালো রিপেয়ার পর্যন্ত করে ফেলেছিলেন। কিন্তু পরবর্তী সময় যে ঘটনাটা ঘটলো, সাজদা আহমেদ আর যেই হোক না কেন সুলতান আহমেদের স্ত্রী হলেও, সহধর্মিনী হলেও, তার এই রাজনৈতিক দক্ষতা না থাকার কারণে তিনি অনেকটা পিছিয়ে পড়েছেন। এবারে কিরকম প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে? প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেসের এবং বামেদের সমর্থিত একজন প্রার্থী আছেন বটে উলুবেড়িয়াতে, কিন্তু মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই প্রতিযোগিতাতে বিজেপি কতটা এঁটে উঠতে পারবে তার নির্ভর করবে আর কয়েকদিন পরেই তুমি জানতে পারা যাবে। তবে সুলতান আহমেদ সাংসদ কোন বিধানসভা কেন্দ্রগুলোতে বিজেপি ভালো চ্যালেঞ্জ দিতে পারবে তৃণমূলকে? উলুবেড়িয়া লোকসভার মধ্যে সর্বাধিক চ্যালেঞ্জ বিধানসভা থেকে আসবে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে। তার মধ্যে 1 নম্বরে রয়েছে উদয়নারায়ণপুর, 2 নম্বরে রয়েছে বাগনান, 3 নম্বরে রয়েছে শ্যামপুর এবং রয়েছে উলুবেড়িয়া দক্ষিণ। এই কেন্দ্রগুলো থেকে কিন্তু বিজেপি খুব ভালো ফল করবে,
কারণ এই সমস্ত জায়গাগুলোতে যে পঞ্চায়েত সমিতি রয়েছে বা যারা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ যারা রয়েছেন তারা একটু অন্যভাবে চলতে শুরু করে দিয়েছেন। আবার উদয়নারায়ণপুর বিধানসভার বেশ কয়েকটা বা পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন, কর্মাধ্যক্ষ রয়েছেন, তারা আবার শুভেন্দুর হাত ধরে চলে গিয়েছেন। আবার অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন যারা পাঁচিলের ওপরে বসে আছেন, সুযোগ বুঝে সেই দিকেই ঝাঁপ দেবেন যেদিকে দল ভারী হবে। তো এই সমস্ত কিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে যে চারটে বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির একটা ভালো ফল করার একটা সম্ভাবনা রয়েছে। আমার আর একটা প্রশ্ন আর কি, মানে শেষ প্রশ্নই বলতে পারো, তো দুটো কেন্দ্রেই আকর্ষণীয় লড়াই, এবং মোদিজির একটা সভা হলো কয়েকদিন আগে, সেখানে নাকি আমি শুনলাম বিশেষ করে মহিলাদের স্বতঃস্ফূর্ত একটা যোগদান ছিল, বিষয়টা কি রকম? প্রথম কথা, জেলা নেতৃত্ব যে জায়গাটা তারা নির্বাচন করেছিলেন, যেখানে মোদির সভার জন্য যে জায়গা নির্বাচন করেছিলেন, সেটা ভৌগোলিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে ভীষণ রকম উল্লেখযোগ্য একটা জায়গা। জায়গাটা হচ্ছে হাওড়া লোকসভা কেন্দ্রের যে বিধানসভা রয়েছে সাঁকরাইল, সেই সাঁকরাইল আর পাশাপাশি রয়েছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। এই দুটো অন্তর্বর্তী জায়গায় করা হয়েছে এই প্রধানমন্ত্রীর এই সভা। খুব স্বাভাবিকভাবেই, এবং যে জায়গায় সভাটা করা হয়েছে সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের বাস সেখানে বেশি। কিন্তু মোদির এই সভাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে এরকম একটা ভয়ঙ্কর আবেগ কাজ করবে, সম্ভবত সেটা বিজেপির যারা দীর্ঘদিনের কর্মী, বিজেপির যারা জন্ম লগ্ন থেকে যারা এই দলের সঙ্গে রয়েছেন, যারা আরএসএস এর সঙ্গে যুক্ত রয়েছেন, তারা বোধহয় স্বপ্নেও এটা ভাবতে পারেননি, বিশ্বাস করতে পারেননি। কার্যত সাঁকরাইল স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই সভা হয়েছিল। বিড়লা জলা জায়গাটার নাম। সেই বিড়লা জলায় যেখানে 70 থেকে 80 হাজারের বেশি জায়গা নেই, মানুষের দাঁড়াবার জায়গা নেই। একেবারে বেলা 11টার সময় নরেন্দ্র মোদী সেখানে প্রধানমন্ত্রী আসার কথা রয়েছে বিকেল 4টে, অথচ বেলা 1:30-2 নাগাদ সেই মাঠটা কানায় কানায় ভর্তি হয়ে গেল। শুধু তাই নয়, সেখানে তিল ধারণের আর কোনো জায়গা রইল না। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে সেখানে আর মানুষ ঢুকতে পারছে না। যদিও 8 ঘন্টা আগেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টার এসে পৌঁছে যায় একেবারে সভাস্থলের কাছে যথারীতি। তারপরে যখন এই নরেন্দ্র মোদী যখন বক্তব্য রাখছেন বা তার বক্তব্য যখন শেষ হয়ে গিয়েছে, তখনও ধুলাগড়ের মোড় থেকে প্রায় 7 কিলোমিটার দূরে যেখানে জনসভা হচ্ছে, এই রাস্তায় তখনও কাতারে কাতারে লোক, তারা শুধু নরেন্দ্র মোদীকে দেখবেন বলে তারা তখন সেই আবেগ নিয়ে, উৎসাহ নিয়ে, উদ্দীপনার সঙ্গে তারা তখনও যাচ্ছেন সেই সভাস্থলের দিকে। এটাকে দেখে বিজেপির যারা স্থানীয় স্তরের নেতৃবৃন্দ রয়েছেন, রাজ্য স্তরে যারা রয়েছেন, তারা মনে করছেন যে এর ফলে একটা ভালো রেজাল্টের একটা সম্ভাবনা তারাও লক্ষ্য করছেন বা তারা মনে করছেন। অনেক ধন্যবাদ বেঙ্কু, অনেক ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.